দেশ একটি কঠিন সময় পার করছে, যে কোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারকে পদক্ষেপকে স্বাগত জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ এখন কঠিন সময় পার করছে, তাই অতীতের যে কোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে ভাষণে তিনি এ আহ্বান জানান। ডক্টর ইউনূস বলেন, জাতীয় বিপর্যয় থেকে শুরু করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশংসনীয়। তাদের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে সুনাম কুড়িয়েছে বাংলাদেশ। সমাপনী অনুষ্ঠান কোর্স সম্পন্নকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেন প্রধান উপদেষ্টা। এবার এনডিসি কোর্সে ৯৫ জন এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্সে ৫৫ জন অংশ নিয়েছেন। সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের নেওয়া অব্যাহত পদক্ষেপকে স্বাগত জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ভয়েস অফ আমেরিকার একটি ইমেইলের জবাবে একথা জানানো হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতা ও অসহিষ্ণুতার যে কোনো ঘটনা নিন্দার পাশাপাশি বাংলাদেশের সব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের অব্যাহত পদক্ষেপগুলোকে যুক্তরাষ্ট্র স্বাগত জানায়। বলা হয়েছে, ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠন করার স্বাধীনতাকে মৌলিক স্বাধীনতা হিসেবে সমর্থন করে যুক্তরাষ্ট্র। ইসকনকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবি ও চিন্ময় কৃষ্ণ দাসের জামিন না পাওয়া প্রসঙ্গে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানান, আইন অনুযায়ী সংবিধানে যে অধিকারগুলোর নিশ্চয়তা দেওয়া হয়েছে তার আলোকে এই ইস্যুগুলো সমাধানের দায়িত্ব বাংলাদেশ সরকারের। বাংলাদেশ সহ সকল দেশকে মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠন করার স্বাধীনতা এবং ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা সমুন্নত রাখার জন্য আহ্বান জানানো হয়েছে ওই মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে। সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে এমন মিথ্যা তথ্য ছড়িয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করা হচ্ছে অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। লন্ডনে যুক্তরাজ্যে বিএনপি সমাবেশে এ অভিযোগ করেন তিনি। ভারতকে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ বন্ধের আহ্বান জানিয়ে দেশটি অতীতে বাংলাদেশের জনগণের সাথে যে ভুল করেছে সেটি কাটিয়ে উঠবে বলে মির্জা ফখরুল আশা প্রকাশ করেন। ছড়িয়ে দিয়ে সমস্ত এই যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে জয় করবার যে গৌরব, যে আনন্দ, সবকিছু ম্লান করে দিচ্ছে এবং আমাদের ভবিষ্যতে আবার অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, এই বিষয়টা আপনাদেরকে সকলকে সজাগ থাকতে হবে। যিনি বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, খুন করেছেন, হত্যা করেছেন, ২০,০০০ তরুণকে হত্যা করেছেন, আমাদের ইলিয়াস আলী সহ ৭০০ মানুষকে গুম করে দিয়েছেন। আমাদের এমন কোন নেতা নেই, আমাদের সবচেয়ে বড় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে বছরের পর বছর কারাগারে আটকে রেখেছিলেন। আমাদের নেতা তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করেছেন। সেই শেখ হাসিনাকে আজকে ভারত আশ্রয় দিয়েছে এবং সেই শেখ হাসিনা আবার তার দলবল নিয়ে ষড়যন্ত্র করছে, নতুন করে চক্রান্ত সৃষ্টি করছে বন্ধুগণ, এবং এই চক্রান্ত সৃষ্টি করে বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র, সার্বভৌমত্বকে বিনষ্ট করতে চাইছে। জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এবং মোহাম্মদ কামরুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে সকাল 10:30টার দিকে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগের পাশাপাশি মানবতা বিরোধী অপরাধের অভিযোগও আনা হয়েছে তাদের বিরুদ্ধে। অভিযোগের উপর শুনানি চলছে। এর আগে গত সোমবার রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে সাবেক 2 মন্ত্রীকে আজ হাজির করার নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেয়। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি SM ফয়েজ। সরাসরি কথা বলছি তার সাথে। ফয়েজ, শুনানি তো চলছে, সেখানকার সবশেষ কি খবর আছে আপনার কাছে? জুলাই আগস্ট হত্যাকাণ্ডে নিউ মার্কেট থানার একটি মামলায়
সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এবং অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ সকাল 10:30টায় হাজির করা হয়েছে। কেরানীগঞ্জ কারাগার থেকে তাদেরকে কঠোর নিরাপত্তায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। হাজির করার পর তাদেরকে প্রিজন ভ্যান থেকে নামিয়ে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে হাজতখানা সেখানে রাখা হয়। তারপর হাজতখানা থেকে তাদেরকে শুনানির জন্য নিয়ে যাওয়া হয়, শুনানি হয়। তাদের সামনেই তাদের যেই প্রেক্ষাপট, তাদের যে কর্মকাণ্ড, তাদের যেই ভূমিকা, ছাত্র জনতার আন্দোলন দমনে যাদের যে ভূমিকা, সেই বিষয়ে তাদের সামনে তুলে ধরা হচ্ছে। আদালত আজকে তাদেরকে কারাগারে পাঠাবেন, গ্রেপ্তার দেখিয়েছেন, কারাগারে পাঠাবেন। তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে, এই অভিযোগের মধ্যে উল্লেখযোগ্য অভিযোগ হচ্ছে তারা ছাত্র জনতার আন্দোলনকে দমন করার জন্য, নির্বিচারে গুলি করার জন্য পুলিশকে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন। এবং জুলাই আগস্ট যেই আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনের শুরুর কিছুদিন পরেই যে কারফিউ দেওয়া হয়েছিল, 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু সেখানে বৈঠক করেছিলেন। সেই বৈঠকে সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি দেশ থেকে পালিয়ে গিয়েছেন, ছাত্র আন্দোলনের তোপের মুখে পালিয়ে গিয়েছেন, তার নেতৃত্বেই মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে নির্দেশ দেওয়া হয়েছিল ছাত্র জনতার উপর কিভাবে নির্বিচারে গুলি করে দমন করা হবে। সেই নির্দেশদাতা হিসেবে তাদের উপরে তাদের যেই কর্মকাণ্ড সেগুলো পাঠাবে। আজ তাদেরকে কারাগারে পাঠানো হবে। আমরা সেখানে অপেক্ষা করছি। কিছুক্ষণ পরে প্রসিকিউশন কথা বলবেন এবং তাদের যুক্তিতর্ক তুলে ধরছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে চিফ প্রসিকিউটর আছেন তিনি কথা বলবেন বিস্তারিত, তখন আমরা বাংলা ভিশনের দর্শকদেরকে আমরা জানাতে পারবো। এ ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য। ধন্যবাদ ফয়েজ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটাই রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।